নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই দুপুরবেলার এই সময়টাতে গরমের মধ্যেও আমরা অ্যাক্টিভিজম ফাউন্ডেশন ফর সোশ্যাল রিসার্চ অ্যান্ড অ্যাকশনের এই যে সংস্থা, যারা আমরা অ্যাকচুয়ালি সকলেই একনিষ্ঠ কর্মী, তার তরফ থেকে ছোট্ট উপস্থাপনা নিয়ে আপনাদের কাছে পৌঁছতে চাই। আমাদের অ্যাকচুয়ালি যে উদ্দেশ্য, এই উপস্থাপনার মাধ্যমে এই সংস্থা যে কী কাজ করতে চায়, এত বছর করতে পেরেছে এবং কিভাবে সমাজে এই সংস্থার যে উপস্থিতি সেটা কিভাবে আমরা দেখব বা কিভাবে সেটাকে আমরা অনুধাবন করব, সেইটার জন্যই আমরা এই পডকাস্টের একটা প্রচেষ্টা রাখছি। অ্যাক্টিভিজম ফাউন্ডেশন ফর সোশ্যাল রিসার্চ অ্যান্ড অ্যাকশন যখন কথাটা রয়েছে, আমি সকল দর্শককে এই জিনিসটা জানাতে চাই যে এখানে কিন্তু রিসার্চ এবং অ্যাকশন দুটো কথাকে যোগ করা হয়েছে। তাই এখানে বৌদ্ধিক চিন্তাভাবনার সাথে কিন্তু কায়িক শ্রমের একটা সম্মেলন ঘটে এবং এই সংস্থাটা সবসময় চেষ্টা করেছে যে সমাজের যে বিভিন্ন বহুমুখী সমস্যা আছে সেগুলিকে দেখার এবং অ্যানালাইজ করার যেরকম একটা পথ, নতুন নতুন পথ আবিষ্কার করার, তার সঙ্গে সঙ্গে সলিউশনগুলো কিন্তু সেইভাবে দেবার চেষ্টা করেছে, যেটার জন্যেই এই সংস্থার একটা ব্যতিক্রমী পরিচয় আমাদের কাছে হতে হতে। তো আর দেরি না করে এই সংস্থার একজন অত্যন্ত অভিজ্ঞ সদস্যা এবং একনিষ্ঠ কর্মী এবং আমার প্রিয় দিদি, ওনাকে আমি আহ্বান জানাচ্ছি এই সংস্থার ব্যাপারে আরও বিস্তারিত আলোচনার জন্যে। দিদি, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আজকে আছেন শ্রীমতী সোমা ভট্টাচার্য। নমস্কার, অ্যাক্টিভিজম ফাউন্ডেশন ফর সোশ্যাল রিসার্চ অ্যান্ড অ্যাকশনের পক্ষ থেকে সকলকে স্বাগত আমিও জানাচ্ছি। থ্যাংক ইউ দিদি। আর সত্যি কথা বলতে যে আর এখন আপনিতে আর থাকছি না, তুমিতেই চলে যাচ্ছি সরাসরি। আর যেহেতু তুমি এতটাই সিনিয়র একজন এক্সিকিউটিভ অ্যাক্টিভিজম ফাউন্ডেশনের এবং এতদিন ধরেই সাথে যুক্ত আছো, যে তোমার থেকে এইগুলো শুনতে পারলে আমারও একটা শিক্ষা লাভ হবে, সেই আশা নিয়ে এখানে আসা, মানে সেই আশা নিয়ে এই পডকাস্টটাও অ্যারেঞ্জ করার একটা চেষ্টা রইল। তো আর সময় নষ্ট না করে প্রসঙ্গান্তরে চলেই যাই যে আমাদের তো দেখতেই পাই যে আমরা সংস্থাটার ব্যাপারে পড়লে যে সেখানে সোশ্যাল রিসার্চ অ্যান্ড অ্যাকশন দুটো কথা জুড়িয়ে আছে, মানে একটা যোগ আছে। তো এই যে ফাউন্ডেশনটি উপলক্ষে সংস্থার যে আউটরিচ প্রোগ্রাম, এই প্রোগ্রামটার ব্যাপারে, এই আউটরিচ প্রোগ্রামটার ব্যাপারে আমরা কবে থেকে চিন্তাভাবনা শুরু করলাম এবং এর উদ্দেশ্যগুলো কি, সেটা যদি তুমি বলো একটু ভালো হয় আমার মনে হয়। হ্যাঁ, তো আমরা তো আদ্যপান্তভাবে আমাদের নামের মধ্যেই যেটা রয়েছে, আমরা সোশ্যাল রিসার্চ অ্যান্ড অ্যাকশন তুমি বললে। তো এখন এখানে এই সোশ্যাল রিসার্চ অ্যান্ড অ্যাকশন একটা রিসার্চের অর্গানাইজেশন হওয়া সত্ত্বে কেনই বা আমরা আউটরিচ প্রোগ্রামের উদ্যোগ নিলাম, এটা খুবই ভ্যালিড একটি কোয়েশ্চেন। রিসার্চের প্রসঙ্গে যেটা বলা যায়, তুমি হয়তো দেখেছো বা অনেকেই জানেন যে আমরা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি দিয়ে আমাদের কাজ শুরু হয়েছিল এবং বর্তমানে সেটা এগ্রিগেট লেভেলেও সম্প্রসারিত। তাহলে এখন তার মাঝখান থেকে এই আউটরিচ প্রোগ্রামের উদ্যোগটা আমরা কেন নিলাম? বাট যখন আমরা কেস স্টাডি করতে যাচ্ছি, বিভিন্ন ইন্ডিভিজুয়াল কেসগুলো আমাদের কাছে আসছে, আমরা তখন দেখতে পাচ্ছিলাম যে মানুষের যে ফাংশনাল প্রবলেম এভরিডে লাইফের, যেটা আমাদের রিসার্চের এরিয়া, তো সেখানে মানুষ কিন্তু অনেক জায়গাতেই কমন সেন্স থেকে বা সাধারণ কাণ্ডজ্ঞান থেকে বিষয়গুলোকে দেখা বা সেটার বিরুদ্ধে অ্যাক্ট বা রিয়াক্ট করা, অর্থাৎ কিনা ক্রিয়া প্রতিক্রিয়া করার ফলে যেটা হচ্ছে, মানুষের সমস্যা আরও মানে কঠিন থেকে কঠিনতর জায়গায় চলে যাচ্ছে। এবার সেখানে দেখা গেল যখন আমরা রিসার্চ করছি সেই কাজগুলো নিয়ে এবং তাদের কাছ থেকে ডেটা কালেকশনের মধ্যে দিয়ে যখন তথ্য সংগ্রহ করে নিয়ে আসছি এবং কাজ হচ্ছে সমাজবিজ্ঞানের বিভিন্ন নলেজ ডোমেন থেকে সেগুলোকে ব্যাখ্যা খোঁজার চেষ্টা করছি, তখন দেখা যাচ্ছে যে দিশাটা আমরা পাচ্ছি প্রবলেমগুলোকে হ্যান্ডেল করার জন্য, বা সেই প্রবলেমগুলোর সঙ্গে প্রবলেম তো সরাসরি সরিয়ে দেওয়া যায় না লাইফ থেকে, যে অন্তত মানুষ যাতে স্ট্রেসফুল সিচুয়েশনে কিছুটা একটা স্থিতাবস্থা মেনটেন করে অ্যাডজাস্ট করে থাকতে পারে, সেই জায়গাটা তৈরি করার ক্ষেত্রে রিসার্চ বেসড নলেজ অনেক বেশি হায়ার। এবার সেখানে আরেকটা প্রশ্ন তখন সমানভাবে আমাদের ভেতরে তৈরি হলো যে এই যে রিসার্চের যে ইন্ডিভিজুয়াল কেস স্টাডি, সেখানে একটা কেস, দুটো কেস
বা এই দীর্ঘ বছরে বেশ কিছু কেস আমরা করেছি বা সার্ভে যখন করেছি, সার্ভেতেও বেশ কিছু সাধারণ মানুষের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়েছে। এখন তাহলে কি শুধু ওই গুটি কয়েক মানুষের কাছে পৌঁছানো বা তাদের সমস্যা ওইটুকুতেই আমরা আবদ্ধ হয়ে থাকবো? এটা আমাদের কাছে তখন খুব বড় হয়ে দেখা দিল এবং আমাদের মনে হলো যে না, এই প্রবলেমগুলো তো যদি আমি খুঁজে দেখি যে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষের ভেতরেই সেই প্রবলেমগুলো রয়েছে, তারা সাফার করছে, তাহলে সেই মানুষগুলোর কাছেও পৌঁছতে হবে। তাই রিসার্চের পাশাপাশি তখন আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা সিরিয়াসলি এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করলাম যে আউটরিচ প্রোগ্রাম সেটা আমরা স্টার্ট করব। তো সেটা নিয়ে যখন আমাদের কাজ শুরু হচ্ছে, আমরা প্রথমেই মানে শুরুর একটা গল্পও রয়েছে খুব সুন্দর। আমাদের প্রথম শুরু হয়েছিল 2021 সালের 17ই জুলাই। 2021 সালের 17ই জুলাই আমাদের তখন সদ্য সেই করোনা পিরিয়ডের পর আস্তে আস্তে মানে জনজীবন মানে এটা স্বাভাবিক ইয়েতে আসছে। তখনও কিছু বিধিনিষেধ রয়েছে, কিন্তু তাও হল আমরা পাচ্ছি এবং একটা হল বুক করা হলো এই মধ্য কলকাতার ইয়েতেই, প্রোগ্রেসিভ হল। তো সেই প্রোগ্রেসিভ হলে আমাদের একটা ঘরোয়া মিটিং হয়েছিল। সেই মিটিংয়ের আমরা নাম লিখেছিলাম, মানে যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হওয়ার কথা ছিল সেটার নাম লিখেছিলাম আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোয়েশ্চেনিং কমন সেন্স। তো সেই মানে একদম ঘরোয়া সভায় সেখান থেকে আমাদের শুরু। এবং তখন সেখানে সত্যি কথা বলতে কি আমরা তখনও যে এই এখনকার যে সংগঠিত আউটরিচ প্রোগ্রামের যে রূপ, সেই রূপটা তখনও তৈরি হয়নি। তখন আমরা ভাবছি যে কিভাবে এই জায়গাটায় কমন সেন্স দিয়ে দেখার জায়গাটাকে কিভাবে বা বোঝার জায়গা, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাকে কিভাবে ডেভেলপ করা যায় এবং একই সঙ্গে প্রশ্ন তোলা যায় বা কোন জায়গাগুলোতে প্রশ্ন তোলা যেতে পারে, সেই ভাবনাটা আমাদের মাথায় আসলো। এবং এই প্রসঙ্গে বলি গল্পের মতোই আমাদের কাছে যে ওই আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোয়েশ্চেনিং কমন সেন্স 2021 সালের 17ই জুলাই খুব ভালো ভালো বেশ কিছু টপিকে আমাদের আলোচনা হয়েছিল। আমরাই আলোচনা করেছিলাম, যে কজন এক্সিকিউটিভ আমরা ছিলাম। সেখানে যেমন একটা খুব সাধারণ ইয়েতে শোনা যায় যে মেয়েরা ইমোশনাল, ছেলেরা র্যাশনাল, ঠিক আছে? কিংবা ধরো সেক্সুয়ালিটি নিয়েও মানুষের ভেতরে যে অনেক রকম ট্যাবুজ রয়েছে বা অনেক রকম মিসকনসেপশনস রয়েছে, ভুল যে ধারণাগুলো রয়েছে সেগুলো। তারপরে আরো সহজ, মানে তখন অত গুরুতর জটিল জায়গা নিয়েও আমরা ভাবছি না, খুব শ্যালো একটা জায়গাতে আমাদের রয়েছে যে অঙ্কে কাটা হলে তার বুঝি স্মৃতিশক্তি কম, ঠিক আছে? তো এরকম আরো কিছু ইন্টারেস্টিং টপিকস আমাদের ছিল, যেগুলো নিয়ে খুব ঘরোয়া একটা সভাতে আমরা আলাপ আলোচনা নিজেদের মধ্যেই করলাম। নিজেরাই নিজেদের সামান্য কিছু পড়াশোনা করে এসে একটু যুক্তি দেওয়ার চেষ্টা করলাম, সেই কোয়েশ্চেন ক্রস কোয়েশ্চেন নিজেদের মধ্যে, সেই জায়গাগুলো আমাদের তৈরি হলো। এবং সেখান থেকে 2021 সালের 17ই জুলাই থেকে কিন্তু সেই যদি বলো যে আউটরিচের বীজ বপন কবে থেকে, সেই সময়টা থেকেই শুরু হলো আউটরিচের বীজ বপন। আমরা আস্তে আস্তে করে ভাবতে শুরু করলাম যে না, এবার কন্টেন্ট ডেভেলপ করতে হবে, কারণ সাধারণ মানুষের কাছে পৌঁছাতে গেলে এগুলোকে আরো বেশি পৌঁছে নিয়ে যাওয়ার জন্য একটু ক্রিস্পি ওয়েতে খুব শর্ট ইয়ের মধ্যে যদি ভিডিও কন্টেন্ট হয় বা যদি কোনো লেখা হয়, সেখান থেকে আমাদের পথ চলা শুরু। এই যে তুমি যে এক্ষুনি বললে না, যে এই যে পুরো জিনিসটা তুমি বোঝালে এবং তুমি যে এই ইতিহাসটা বললে, এখানে না আমার কয়েকটা টার্ম এক্ষুনি আমার এগুলো প্রশ্ন যাচ্ছে, সেগুলো টেকনিক্যাল টার্মগুলো। এই যে ধরো এভরিডে লাইফ বা কমন সেন্স বা ফাংশনাল প্রবলেম বা যে মিসকনসেপশন, এইগুলো মানে আমি যদিও কয়েক মাসই এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছি, আমার কিছুটা হলেও একটা এক্সপিরিয়েন্স বা আইডিয়া পেয়েছি। কিন্তু এই শব্দগুলো ইটসেলফ না, শব্দগুলো তো খুব প্রচলিত শব্দ। এই প্রচলিত শব্দগুলো কিন্তু আমরা এখানে একটা আনকমন মিনিং খোঁজার চেষ্টা করছি সংস্থার মধ্যে দিয়ে। সংস্থাটা কিন্তু সেটা করার চেষ্টা কর, এবং এই যে আনকমন মিনিংটা ধরা বা এই আনকমন নলেজটা ধরা এই প্রচলিত শব্দগুলোর পেছনে, এইটা কিন্তু আমার খুব গুরুত্বপূর্ণ হতে হয়। এইখানে তুমি যদি একটু বলো যে আমরা এই প্রচলিত শব্দগুলোকে সমাজের ক্ষেত্রে করে সিচুয়েট করি, তো তুমি এই যে কমন সেন্স কথাটা, এটাকে যখন আমরা সাধারণ কাণ্ডজ্ঞান বা এইভাবে দেখি, কমন সেন্স মানে ধরো কমন সেন্সের একটা সংজ্ঞা, মানে আমি যেটা আমার
যেটা আমার ধারণা জন্মায় সেটা হচ্ছে কোনো একটা জায়গায় হয়তো আলো পাখা চলে গেছে, সেটাকে আমরা বলতে পারি যে কমন সেন্স, সেটা পাওয়ার কাট বা লোডশেডিং এর জন্য হয়েছে বা হেন তেন, এটা যেরকম কমন সেন্স। কিন্তু কমন সেন্স সমাজের খুব সাটল জায়গাগুলোতে কমন সেন্স অনেকটা মিনিং বা মানে বহন করে চল, এটা আমার মনে হয়। সেটা যদি আমরা গ্রামসির কথাও করি, কমন সেন্সের পেছনে অনেকটা গুরুত্বপূর্ণ অনেক কিছু লুকিয়ে থাকে। তো এরকম তুই বললে যে ওই 2021 সালে যে কমন সেন্স নিয়ে তোমাদের চর্চাটা হয়েছে, সেখানে যে মেয়েরা ইমোশনাল, এই কথাটা যে আকছার কতবারই আমি শুনেছি রাস্তাঘাটে, পাবলিক ট্রান্সপোর্টে, সব জায়গা থেকে এরা ইমোশনাল বা মেয়েরা ওই রকমই। বা আরেকটা শব্দ, আরেকটা যেরকম তুমি বললে যে আমাদের সমাজের ক্ষেত্রে যে যে কিছু কিছু জেনারেলাইজেশন আছে যেগুলো আমরা খুব ক্যাজুয়ালি বলে দিই, যে কেউ হয়তো মানে আমরা অসুখ বিসুখের ক্ষেত্রে খুব ক্যাজুয়ালি বলে দিই যে কারোর মানে ওজন কম বেশির ওপর অসুখ বিসুখ নির্ভর করে, সেটা হয়তো আদৌ সেটা একটা সিঙ্গেল ফ্যাক্টর সেখানে নেই, কাজ করে না। তো এই যে এখান থেকে আলাদা যে কমন সেন্সটা উঠে আসছে, সেই কমন সেন্সটা আমরা অ্যাক্টিভিজমের পরিপ্রেক্ষিতে কিভাবে দেখছি, এটা যদি তুমি একটু বলি আমি না। হ্যাঁ, তুমি যেটা বলছিলে যে কমন সেন্সের যে জায়গাটা, কমন সেন্সকে আমরা কিভাবে তাহলে দেখবো বা আমরা কিভাবে দেখতে চাইছি। তো ওরাতেই বলি কিরকম হয় বিষয়গুলো, যে আগে কয়েকটা এক্সাম্পল দিলাম, আরো কিছু কথা বলি এ প্রসঙ্গে। যেমন বলা হয় যে মেয়েরা টকেটিভ, মেয়েরা পিএনপিসি করে, অর্থাৎ কিনা যার ফুল ফর্ম হচ্ছে পরনিন্দা পরচর্চা করে। এবার কোনো একটা জায়গায় দেখো, এই যে অসুবিধার জায়গাটা যেটা, আমি যদি এভাবে বলি, কোনো একটা জায়গায় কি সেটা আমাদের ভ্যালু সিস্টেমকে এফেক্ট করছে না, বা অ্যাফেক্ট করছে না? এফেক্টও ঠিক বলবো না, অ্যাফেক্ট করছে রাদার। কেন করছে? আমি কিন্তু কোনো একটা জায়গায় জেন্ডার বায়াসনেস তৈরি করে ফেলছি, মেয়েরা টকেটিভ, মেয়েরা পিএনপিসি করে, বা এই যে জায়গাটা তৈরি হলো, তাহলে দেখা যাচ্ছে যে কমন সেন্স থেকে আমি যখন একটা ঘটনাকে বলছি বা একটা স্ট্রে কমেন্টের মতো করে দিচ্ছি, যেগুলো সমাজে হামেশাই চলে, সেগুলো আমাদের মনে হয়েছে যে কোনো একটা জায়গায় সেখানে একটু ফিরে দেখার প্রয়োজন আছে, একটু ভেবে, বা এটা কি আরেকটা কোনো মানুষকে আঘাত করছে, বা তার ভালো থাকা বা তার দৈনন্দিনতার চর্চায় কি কোনো এফেক্ট তৈরি করছে। এবার এখানে আরেকটা প্রশ্নও তৈরি হয়ে যায় যে দিদি, তাহলে তুমি কি বলবে যে কমন সেন্সকে গোটাটাই বাদ দিয়ে দেব, বা কমন সেন্স কি একদমই কাজে লাগবে না? তা কিন্তু একদমই নয়। কমন সেন্স, এই প্রসঙ্গে আমি একটু বলি, কমন সেন্স প্রসঙ্গে যখন আমাদের আলোচনা হচ্ছে, আমরা প্রথম আউটরিচ প্রোগ্রামটা শুরু করেছিলাম যে কমন সেন্স অ্যান্ড এভরিডে মিসকনসেপশন, এই শিরোনামটায় আমরা এলাম। এই জায়গাটা একটু বলে নিই যে কেন হঠাৎ এরকম শিরোনামটা তৈরি হলো আমাদের, যে কমন সেন্স অ্যান্ড এভরিডে মিসকনসেপশনের মধ্যে মিসকনসেপশন বলতে আমরা কোনগুলোকে বলছি? সেটা হতে পারে কোনো সুপারস্টিশন, সেটা হতে পারে আমার কোনো ব্যাড হ্যাবিট, সেটা আমার হতে পারে কোনো ফ্লড চিন্তা ভাবনা, যেগুলো হয়তো গতানুগতিকভাবে চিরাচরিতভাবে আমার পরিবার, আমার চেনা পরিচিত সারাউন্ডিংয়ে হয়ে এসেছে বলে আমি মনে করছি যে না, ওটাই পথ, ওটাকেই ধরে নিয়ে এগোতে হবে। এবং এটাও মানবে যে এটা একটা স্রোত, তো স্রোতের পক্ষে চলে যাওয়াটা খুব সহজ, স্রোতের বিপক্ষে ভাবতে গেলেও আমাদের মানে সিস্টেমটা এমনই, চিন্তাভাবনার সিস্টেমটাও এমন। কোনো একটা জায়গায় সোশ্যাল ভ্যালিডেশন আমাদের দরকার করে, আমাদের সোশ্যাল রিকগনিশন দরকার করে, আমি যে একটু বলবো অন্যরকম কিছু, বা আমি না এটা মানি না, এই যে কথাটা বলবো সেটা বলাটা খুব কঠিন। তাহলে এখানেই হচ্ছে আমাদের বোঝার বিষয়টা, যে কমন সেন্সকে আমরা ত্যাগ করে দিতে নিশ্চয়ই বলছি না, আমরা মানে অ্যাক্টিভিজম কখনোই সেটা বলছে না যে কমন সেন্স গোটাটাই বাদ দিয়ে দাও, না, একদম না। তাহলে কমন সেন্সটা কত দূর পর্যন্ত আমি রাখবো? যতক্ষণ সেটা গুড সেন্স হিসেবে কাজ করছে, মানে আমাকে আমার দৈনন্দিনতার চর্চায় কিছু গুড ভ্যালু বা গুড কি বলবো, গুড, যাই হোক, ভালো কিছু অ্যাড করছে বা ভালো কিছু করার ক্ষেত্রে, বা আমার কোনো ক্ষতি করছে না বা অন্যেরও কোনো ক্ষতি করছে না, ততক্ষণ পর্যন্ত নেব। তার পাশাপাশি
এবার যেখান থেকে বলতে পারো এই জায়গাটা থেকে আমরা আউটরিচ প্রোগ্রাম শুরু করেছিলাম, সেই কারণেই আমরা টাইটেল ভেবেছিলাম যে কমন সেন্স অ্যান্ড এভরিডে মিসকনসেপশন, প্রতিদিন দৈনন্দিনতার পরিচর্চায় যে মানে পরিসরে যে সমস্যাগুলো রয়েছে। তারপর থেকে আমাদের আউটরিচ প্রোগ্রামের একটা উত্তরণ হলো, সেটা হচ্ছে 2024-এর গল্প, সেটাও একটা গল্প। এবং এখানে এই প্রসঙ্গে বলাটা ভীষণই প্রয়োজন, আমি দর্শক শ্রোতাদের জন্য বলবো যে কমন সেন্স অ্যান্ড এভরিডে মিসকনসেপশন আউটরিচ প্রোগ্রাম, যেটা অ্যাক্টিভিজমের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল, তার যে উত্তরণটা, সেই উত্তরণটা হলো 2024-এ, সেটাও একটি ঘরোয়া সভা এপ্রিল মাসে আমাদের হয়েছিল। সেই সভাটিতে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার ডক্টর সৌরীর শাহ মহাশয়ের একটি আর্টিকেল বেরিয়েছিল ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যাল সায়েন্স রিভিউ জার্নালে। সেটার নাম ছিল, খুব ইন্টারেস্টিং নামটা, আমি একটু দেখেই বলছি নামটা যাতে ভুল না হয়, দ্য নেকেড কিং, কমন ননসেন্স অ্যান্ড পসিবিলিটিস অফ গুড সোশ্যাল সায়েন্স। এই আর্টিকেলটা স্যার লেখেন, স্যারের পাবলিশ হয় ওই মানে জার্নালটিতে। তা এই প্রসঙ্গে যে কোনো ইয়েতে এটা বলার অপেক্ষা রাখে না, অ্যাক্টিভিজমের যে কোনো পরিসরে যে কোনো এরিয়াতে যা কিছুই কাজ হয় সেখানে স্যারের অবদান, স্যারের প্রচেষ্টা, স্যারের চিন্তাভাবনার একটা বিরাট ইয়েতে থাকেই, জায়গা থাকেই। তো 2024-এ স্যারের এই আর্টিকেলটা পাবলিশ হওয়ার পর আমরা সকলে এটা নিয়ে পড়লাম এবং এটা নিয়ে একটা আলোচনা হলো, এবং সেখান থেকে আমাদের অ্যাক্টিভিজমের যে আউটরিচ প্রোগ্রাম কমন সেন্স থেকে আমরা একটা উত্তরণের জায়গায় গেলাম। কিরকম সেটা হলো যে কমন সেন্স, তার পাশাপাশি যেটা আগে বলছিলাম যে যতক্ষণ গুড সেন্স আমরা নেব, তার পাশাপাশি ওই উত্তরণের জায়গাটা কিভাবে আসলো, কমন ননসেন্স এবং একই সঙ্গে আনকমন সেন্স, এই বিষয়গুলোকে বোঝার প্রচেষ্টা আমাদের শুরু হলো। এবার কমন সেন্স কোনটাকে আমরা বলছি, আমরা সেটাকেই বলছি যেটা একটা অ্যাভারেজ এবিলিটি বা একটা অ্যাভারেজ আন্ডারস্ট্যান্ডিং যে কোনো বিষয়কে বোঝার জন্য। আর এই কমন সেন্স, কমন ননসেন্স আর আনকমন সেন্স, এটা একটা ট্রায়াডিক শেপের ভেতরে থাকে। মানে কখনো কমন সেন্সটা কমন ননসেন্স হয়ে যাচ্ছে যখন ইনফিরিয়ার হচ্ছে, আবার কখনো কমন সেন্সটা আনকমন সেন্স হয়ে যাচ্ছে একদমই, মানে এমনভাবে মিলেমিশে রয়েছে। কাজে কমন সেন্সটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কোনো একটা জায়গায় বলা ভালো যে কমন, ওটা যে আদৌ কমন ননসেন্স সেটা বোঝার ক্ষেত্রেই যেন সমস্যা তৈরি হয়ে যায়। তাহলে কমন সেন্সটাও আমাদের প্রয়োজন কমন ননসেন্সকে বোঝার জন্য, এবং একই সঙ্গে সেখান থেকে সুপিরিয়র জায়গা, যেটা কিনা ক্রিটিক্যাল একটা উত্তরণের জায়গা, যেটা ক্রিটিক্যাল একটা থিঙ্কিং বা একটা রিফ্লেক্টিভ অ্যাটিটিউড বা অ্যাপ্রোচ মানুষের ভিতরে বা চিন্তা করার একটা ওরিয়েন্টেশন তৈরি করছে, সেটা কিন্তু আনকমন সেন্স, সেটার জন্য একটা কমন সেন্সের দরকার করে। তো এই চর্চাটা আমাদের 2024 থেকে আবার শুরু হলো, যেটা বলতে পারো তুমি অ্যাক্টিভিজমের আউটরিচ প্রোগ্রামের একটা উত্তরণ। এখন গোটাটাই অ্যাক্টিভিজমের, কি জানো তো, অ্যাক্টিভিজমের সমস্ত ক্ষেত্রটাতেই আমরা বলি আমাদের ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়ে চলে। এখন সবটাই আমাদের চলছে, বহু পথ চলা বাকি, এখনো পড়াশোনা আমরা করছি নিজেদের মতো করে, ভেতরে আলাপ আলোচনা চলছে, সব আলাপ আলোচনা নিয়ে হয়তো সবসময় বাইরে আসছে না, কিন্তু নিজেদের মতো করে আমাদের ঘরোয়া পরিসরে আমরা আলাপ আলোচনা করছি এবং এগুলো নিয়ে চর্চা একটা চলছে। তো এই যে দিদি তুমি এই যে পুরো ব্যাপারটা বোঝালে, এটার মধ্যে একটা খুব স্ট্রং থিওরিটিক্যাল বেসিস দেখতে পাচ্ছি এবং এটা খুব গুরুত্বপূর্ণ, আমি সেটা তো আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই। তুমি যদি এটার সাথে সাথে একটা এক্সাম্পলকে একটু কনসাইজ ভাবে বলো, তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা আর একটু প্রিসাইজ হয়, মানে এই থিওরির সঙ্গে সঙ্গে যে কিভাবে অ্যাকশনটা জড়িয়ে আছে সেটা আমরা আর একটু বুঝতে সুবিধা হয়। একটা যদি ইন্ডিভিজুয়াল কেস স্টাডি তুমি একটু তুলে ধরতে পারো। হ্যাঁ, তো তুমি যেটা বলছিলে যে একটা কেস স্টাডি, এখন জেনারেল জায়গা থেকে একটু বলি, কারণ আমাদের আউটরিচের যে উদ্যোগ সেটা তো সর্বত্র ব্যাপী বা বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর উদ্দেশ্য থেকে আমরা স্টার্ট করেছিলাম। তো সেই জায়গা থেকেই বলি যে জেনারেলি তুমি দেখবে যে অনেক সময় এই কথাটা শোনা যায় যে বাচ্চা কথা শুনছে না, পড়াশোনার ক্ষেত্রে তার সমস্যা দেখা যাচ্ছে, বাবা মায়েদের মধ্যে এই অভিযোগ, এবং অভিযোগ শুধু বলবো না, অনেকের মধ্যে দুশ্চিন্তাও রয়েছে, এবং যেটা প্রাসঙ্গিক এটা বাবা মার ক্ষেত্রে। তা আমাদের কাছে, আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছিলাম 2017 সালের একটি কেস আমাদের কাছে এসেছিলেন। তা সেই ভদ্রমহিলা, তিনি আমাদের কাছে এলেন সিঙ্গল ড্যাড, বাচ্চাটির বাবা খুব ছোট থাকতে, বাচ্চাটা যখন খুবই কম বয়স সেই সময় মারা গেছেন, এবং ভদ্রমহিলা নিজেই এই বাচ্চাটিকে বড় করছেন। তো সেই বাচ্চাটিকে নিয়ে
তার নানা রকম দুশ্চিন্তা রয়েছে এবং একটি দুশ্চিন্তা তার বক্তব্য, ছেলে একদমই পড়াশোনা করে না এবং পড়াশোনা নিয়ে নানা রকম তার দুশ্চিন্তা রয়েছে, রেজাল্ট খারাপ হচ্ছে, যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তা ভদ্রমহিলা আমাদের কাছে আসার পরে আমাদের পদ্ধতি অনুযায়ী আমরা গেছি ডেটা কালেকশন করতে। তার কাছ থেকেই সমস্যার যাবতীয় ঘটনা যত সহজে এতে জানা যায়, যত ম্যাক্সিমাম সম্ভব জানা যায়, সেটা আমরা জানার চেষ্টা করলাম এবং এনে আমাদের পদ্ধতি অনুযায়ী ডেটা অ্যানালিসিস কালেকশন নেব। তারপর যখন কনভারসেশনে ওনার কাছে আমরা গেলাম, তখন দেখা গেল আর কি, মানে অ্যানালিসিসের মধ্যে দিয়েই আমরা দেখতে পেলাম যে ভদ্রমহিলা যে বারবার বাচ্চাটির ওপরে বলছে যে বাচ্চাটি কথা শুনছে না, পড়াশোনার ক্ষেত্রে সমস্যা, সেটুকুই শেষ কথা নয়। সমস্যা রয়েছে, বাচ্চাটার লার্নিং ডিসেবিলিটি রয়েছে। রেজাল্ট খারাপ হওয়া বা পড়াশোনা করতে না চাওয়ার উৎসটা কিন্তু ওখানে। মানে প্রবলেমটা যতটা উনি আউটার ভাবছিলেন ততটাই ইনার। একদমই। এবং আরেকটা ক্ষেত্র খুব ইন্টারেস্টিং, ওই কেস স্টাডিতেই আমরা দেখতে পেলাম যে শুধুই লার্নিং ডিসেবিলিটি বাচ্চাটার ভিতরে রয়েছে তা নয়, সমস্যা রয়েছে পেরেন্টিং ডেফিসিট, অর্থাৎ কিনা অভিভাবকত্বের একটা ঘাটতি রয়েছে। তো অভিভাবকত্বের ঘাটতি, এটা তো বোঝো যে প্রত্যেকটি অভিভাবক আলাদা, প্রতিটি বাচ্চা আলাদা। অভিভাবকত্বের তো মানে বহুধা বিভক্ত, এক একজন বাচ্চার ক্ষেত্রে এক একভাবে তাকে সেই মানে ইন্টারভেনশনটা দিতে হবে, উদ্যোগটা নিতে হবে, ইনিশিয়েটিভটা নিতে হবে। তো এক্ষেত্রেই বলি, এখন এই যে ঘটনাটা, ধরো এই কেস স্টাডিটা নিয়েও আমরা আগামী দিনে যদি কাজবো, এইটাকে নিয়ে আউটরিচের একটা ধরো প্রোগ্রাম তৈরি করা যেতে পারে, প্রবলেমটাকে হাইলাইট করি, কারণ ওই একটি কেস স্টাডি তো নয়, এরকম সমস্যা তো সর্বত্রগামী, সমাজের বহু স্তরে বহু মানুষের কাছে রয়েছে। এবং আরও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, ধরে নাও কেস স্টাডি হিসেবে একজন আমাদের কাছে আসলে, বহু মানুষ কিন্তু আসছেন না, কিন্তু তিনি যদি এই কেস স্টাডির গল্পটা বা কেস স্টাডির ঘটনাটা, বিবরণটা বা কি করা হলো, কিভাবে একটা উত্তরণের দিশা তিনি পেলেন, সমস্যা সমাধানের একটা পথ দেখতে পেলে, সেই বিষয়টা যদি মানুষের কাছে পৌঁছানো যায়, সেটা তো তাকেও মানে দিশা দেখাতে পারবে। এবং আমরা সেটাই চাইছি, অনেক সংখ্যক মানুষের কাছে যাতে পৌঁছতে পারে, কারণ সমস্যা তো সর্বত্রগামী, সর্বত্র এক্সিস্ট করে, ইউনিভার্সাল। এখানে একটা জিনিস আমার মনে হলো যে দিদি, যে এই প্রশ্নটা হয়তো আমি দর্শকদের হই প্রশ্নটা করব, আবার অবশ্যই এটা আমার নিজস্ব একটা ভালো লাগারও জায়গা আছে, যে আমাদের এই যে সংস্থার একটা খুব জোরালো জায়গা, একটা খুব জোরের জায়গা হচ্ছে আমাদের কমন মিসকনসেপশন। এই মিসকনসেপশনগুলোকে দূর করা, সমাজে যে বহু মিসকনসেপশন আছে। এই যে দেখো একটা জিনিস আমাদের না, তুমি এই কেসটা থেকে বললে না, আমার কেসটা থেকে একটা জিনিস মনে হলো যে এই কেসটায় যতটা ইজিলি সমস্যাটাকে কল্পনা করছিলেন সেই ভদ্রমহিলা, এবং সেই কল্পনার ভিত্তিতে একটা চটজলদি সলিউশনের কথা ভাবছিলেন, সেইটা কিন্তু শেষ অবধি খাটলো না। এবং আমার এইটাই মনে হয় যে আমাদের সমাজেও আমরা খুব চটজলদি জিনিসপত্র সলিউশন খুঁজতে এতটা মানে অভ্যস্তও বলবো না, আমরা এতটাই সেগুলোর পেছনে ছুটি, সেটা আমাদের পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক সব চয়েসেসকে কিন্তু ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে। এবং এই জায়গাটাই আমি দেখেছি অ্যাক্টিভিজম খুব জোর দেয়, যে চটজলদি সলিউশন হওয়াটা কিন্তু তার কিন্তু কিছু বিপজ্জনক জায়গা আছে, মানে দ্য রং রেমেডি ইজ ওয়ার্স দেন দ্য ডিজিজ, যেটা আমরা বলি। তো এই জায়গাটা তুমি যদি একটুখানি আর একটু এক্সপ্যান্ড করো দিদি, যে এই যে মিসকনসেপশন দূর করার জায়গায় আমাদের এই সংস্থার কন্ট্রিবিউশনটা যেভাবে উঠে এসেছে। হ্যাঁ, তুমি যেটা বলছিলে যে বর্তমানে মানুষের চটজলদি সবকিছু, ইনস্ট্যান্ট রেমেডি সবকিছু, তা এক্ষেত্রে যেটা বলার, যে দেখো ডেফিনেটলি আমরা যখন সমস্যায় সাফারিং করেই যাব, ওয়ান্স কোনো একদিন আমার সমস্যার সমাধান হবে, নতুন সূর্য উঠবে, আমরা তো এভাবে তো চলতে পারে না। হ্যাঁ, নিশ্চয়ই আমি মানছি যে ইনস্ট্যান্ট রেমেডিগুলো ডেফিনেটলি দরকার আছে, কিন্তু অ্যাক্টিভিজমের চর্চার সৌন্দর্য বলো বা অ্যাক্টিভিজমের চর্চার ইউনিকনেস বলো, সে যাই বলো তুমি, সেটা এখানেই যে অ্যাক্টিভিজম কিন্তু এটা সবসময় দেখানোর চেষ্টা করে বা সেই প্রবণতা, প্রচেষ্টা একটা মানুষের ভেতরে তৈরি করে দেওয়ার চেষ্টা করে যে ইনস্ট্যান্টলি আমরা নিশ্চয়ই কোনো সমস্যা আসলে হাত গুটিয়ে বসে যেমন থাকবো না, আমাদের লড়তে হবে, তেমনই উৎসমূলকে খুঁজে বার করো, প্রশ্ন করো। উইদাউট কোয়েশ্চেনিং প্রপার আন্ডারস্ট্যান্ডিং ক্যানট বি ডেভেলপড।
তাই না? যদি উৎসে পৌঁছতে হয় প্রশ্ন করব, আমি একটা সার্টেন টাইম পর্যন্ত আমি নিশ্চয়ই যে কোনো সমস্যাকে নিয়ে লড়বো, আবার অনেক জিনিস মেনে নেব, মানিয়ে নেব, কিন্তু গতানুগতিকতায় নয়। তার বাইরে গিয়ে নতুন কোনো ওয়ে আউট আছে কি, বা আমি যেটাকে প্রবলেম ভাবছি সেটাই কি প্রবলেম, না তার বাইরেও কিছু থাকতে পারি, যেভাবে সমাধান খুঁজছি বা ভাবছি সেটাই কি একমাত্র ওয়ে, না তার বাইরেও কিছু থাকতে পারে। তো সেই বিষয়টাকে খুঁজে বার করার প্রতি সবসময় উৎসাহ দেয়, এবং এই প্র্যাকটিসের ভেতরে থাকতে থাকতে বলতে পারো যে সত্যি সেটা হয়। একটা মানুষের তুমি যদি অ্যাকশন প্যাটার্নটাকে বদলে দিতে পারো, কারণ সমস্যা সেই মানুষটা কিন্তু ডেফিনেটলি বেনিফিটেড হবে। কারণ কি, আজকে সমস্যা ধরো এক্স একটা সমস্যা, এক্স সমস্যাটাকে নিয়ে অন্তত উৎস খুঁজে বার করব, প্রশ্ন করব, এই ওরিয়েন্টেশনটা আমার মধ্যে যদি তৈরি হয়, এই ভাবনাটা, এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা যদি তৈরি হয়, তখন কিন্তু ওয়াই সমস্যাটাও যখন আসবে ইনস্ট্যান্ট রেমেডি আমি কিছু জায়গায় ডেফিনেটলি খুঁজবো, কিন্তু তারপরও উৎসটা একবার খুঁজে দেখি। তো সেই কারণে আমরা বলি যে আমাদের এই আউটরিচ প্রোগ্রামের মধ্যে দিয়ে এই বিভিন্ন দৈনন্দিনতার পরিসরে যে গতানুগতিক চর্চা, যে ভ্রান্ত ধারণা, যে কুসংস্কার, যে ফ্লড সেন্সগুলো, যে অভ্যাসগুলো আমাদের মধ্যে এক্সিস্ট করছে, সেগুলোর প্রতি একটা প্রশ্ন তোলার প্রবণতা এবং ডিফারেন্ট ক্রিটিক্যাল ওয়েতে রিফ্লেক্ট করার প্রবণতা তৈরি করার চেষ্টা করছি। বলতে পারো মানুষের চিন্তাকে একটু আন্দোলিত করার চেষ্টা করছি। রাতারাতি পরিবর্তন হয়তো পারবে না, কিন্তু সেই প্রচেষ্টাটা আমরা শুরু করেছি এই আউটরিচের মধ্যে দিয়ে। আমরা তাহলে এখন যে জায়গাটা নিয়ে কথা বলতে চাইবো সেটা হচ্ছে, দেখো, যে কোনো আউটরিচের তো ব্যাপ্তিটা বাড়ানোটাই উদ্দেশ্য, পরিসরটাকে যতদূর বাড়ানো যায়। তো এখানে সম্প্রসার করার জন্যে আমরা কি মিডিয়ামগুলোর সাহায্য নিচ্ছি? এটা ফেসবুক হোক বা কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া সাইটগুলোকেও ব্যবহার করছি, যাতে আমাদের এই সংস্থার এই যে আউটরিচটা এটা কিছুটা হলেও সাকসেসফুল হয়। হ্যাঁ, তো তুমি যেটা বলছিলে খুবই ভ্যালিড একটি কোয়েশ্চেন, যে আউটরিচকে কিভাবে সম্প্রসারিত করা যায়। তা প্রথম যখন আমরা আউটরিচের ভাবনা আমাদের মাথায় এলো, আমরা তখন আমাদের ফেসবুকে পেজ এবং ইউটিউবের চ্যানেল, যেটা অ্যাক্টিভিজম যখন প্রথম শুরু হয়েছিল 2016 সালে, সেই সময় থেকে আমাদের সেটি রয়েছে। তো সেই বিষয়টিতে প্রথমে ফেসবুকে কন্টেন্ট বা ইউটিউবে কন্টেন্ট, সেগুলো একটু অন্য ধরনের যেত। তারপরে যখন এই কমন সেন্স অ্যান্ড এভরিডে মিসকনসেপশনস নিয়ে আমরা কাজ করতে শুরু করলাম, এখন মোটামুটি এর আন্ডারে বিভিন্ন রকম লেখা আপলোড করা হয়, ছোট ছোট কন্টেন্ট, এবং ইউটিউবেও ভিডিও কন্টেন্ট আপলোড করা হয়। এবার প্রশ্নটা যেটা হচ্ছে যে এই এভরিডে লাইফের এই বিভিন্ন রকম সমস্যা, যেখানে আমরা চাইছি যে মানুষ একটু ক্রিটিক্যালি দেখুক, একটু চিন্তা ভাবনা করুক, সেই জায়গাগুলোতে সমাজবিজ্ঞানের যে বিবিধ শাখার যে নলেজ, সেখান থেকে স্টাডি বেসড কিছু কন্টেন্ট আমরা আপলোড করার চেষ্টা করছি। আমরা কখনোই এটা চাইছি না যে জাস্ট মনে হলো যেমন খুশি একটা কন্টেন্ট আপলোড করা, সেরকম তো না। একটু স্টাডি বেসড লেখা আমরা আপলোড করার চেষ্টা করছি। এরপরে যে প্রশ্নটা ভ্যালিড হয় যে ফ্রিকোয়েন্সি, কারণ কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকলে তবেই সেটা মানুষের কাছে একটু বেশি পৌঁছয়, মানুষ অ্যাক্টিভিজমের নামটাও একই সঙ্গে জানতে পারে। এখন সেই ফ্রিকোয়েন্সির জায়গাটাতে আমাদের যারা এক্সিকিউটিভ রয়েছেন তারা যথেষ্ট চেষ্টা করেন কন্টেন্ট করতে, ফেসবুকের জন্য লিখে দিতে, এবং একই সঙ্গে লাইট মেম্বার যারা রয়েছেন তারাও প্রচুর লেখা আমাদেরকে দেন, সেটা ভিডিওর জন্য হতে পারে বা ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য হতে পারে, বা ভিডিওতে তারা রীতিমতো পার্টিসিপেট করেন, অভিনয় করেন বা ভয়েস ওভার দেন, সেগুলো করে এডিটিং করে সবকিছু করে, মানে পুরো একটা বড়সড় টিম আমাদের কাজ করে। রিসার্চে যেরকম একটা বড় টিম কাজ করে, আউটরিচ প্রোগ্রামের আন্ডারেও সেখানে সবাই ইনভলভড। সবাই হয়তো সবসময় সকলের নামে লেখা যে ছাপা হচ্ছে সেরকমটা না, লেখা একজন ডেভেলপ করে, সবাই ইনভলভড। সাজেশনস আসে সেগুলো নিয়ে, নানা রকম অনেক রিমার্কস আসে, তো সেগুলো তারপর একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে হয়েই কিন্তু তারপর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যায়। তো এই দুটো মাধ্যমে আমরা এখন যেটা চাইছি, যে শুরু তো হয়েছে, এবার হচ্ছে কোয়ালিটিটাকে মেনটেন করে ফ্রিকোয়েন্সি বাড়ানো, সেটার জন্য আমরা ফোকাস করার চেষ্টা করছি। একই রকমভাবে আমাদের এক্স হ্যান্ডেল, যেটা আগে টুইটার বলা হতো, সেটা রয়েছে, ইনস্টাগ্রামেও করার চেষ্টা চলছে, যে ওখানেও যদি একটু একটু করে কন্টেন্ট দেওয়া যায়, বা কিভাবে
প্রত্যেকটা তো ফর্ম আবার একটু আলাদা, সেই ফর্মগুলোকে আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব ওখানে ইনভলভমেন্ট বাড়ানো যায় বা কন্টেন্টের ফ্রিকোয়েন্সি বাড়ানো যায়। এবার এটা তো গেল সোশ্যাল মিডিয়া নিয়ে। এটার একটা মানে উদ্দেশ্যটা খুব অন্যরকম, কারণ যেটা প্রথম শুরু থেকেই বারবার করে যেটা বলছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখন আমরা সবাই জানি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এখন ঘরে ঘরে সবার হাতে রয়েছে। তো ওটার মধ্যে দিয়ে প্রচারটা যদি হয়, ছড়ানোটা বা সম্প্রসারণ ঘটানোটা সব থেকে বেশি সম্ভব হবে। তার পাশাপাশি যেটা ফিজিক্যাল মোডে, যেটার কোনো তুলনা চলে না এবং প্রেজেন্ট না থাকলেও এবং এর কোনো বিকল্প হয় না। তো বিকল্প যেহেতু হয় না, আমরা খুব চেষ্টা করছি যে আউটরিচ প্রোগ্রামের মধ্যে দিয়ে যদি কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ছোট ছোট করে মানুষের কাছে নিয়ে যাওয়া, কোনো কমিউনিটিকে ধরে সেই জায়গাটায় লোকালিটির মধ্যে আমরা গেলাম, এবং তার মধ্যে দিয়ে এটা বলার অপেক্ষা রাখে না যে কালচারাল কোনো প্রোগ্রাম যদি করা হয়, ধরো একটা ছোট স্কিট করলাম, একটা পথনাটিকা করলাম, এইভাবে যদি মানুষের কাছে অ্যাওয়ারনেসটা তৈরি করা যায়। যদিও সুদূর প্রসারী চিন্তাভাবনা, এখনো যে খুব কংক্রিটভাবে ফিজিক্যাল মোডে করার কথা আমরা মানে পারছি এরকমটা নয়, তবে চেষ্টা হচ্ছে। মানে খুবই আমরা এটা মানে আমাদের চিন্তাভাবনার প্রতি মুহূর্তেই মাইন্ডে পোক করে যে কিভাবে মানুষের কাছে আরো পৌঁছানো যায়। তো এই প্ল্যাটফর্মগুলোকে ধরে এবং এই দুটো মোডকে সাইমালটেনিয়াসলি রেখে আমরা চাইছি, কারণ সোশ্যাল মিডিয়ার একটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে খুব ইজি অ্যাক্সেসেবল, এবং তুমি তোমার কমফর্ট জোনে বসে জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারছো, দেখতে পাচ্ছ, তোমার সময় তোমার টাইম ফ্রেমের মধ্যে তুমি শ্যুট করে নিতে পারছো। তো দুটো মোডকেই আমরা ভাবছি বর্তমান সময়, আর এই হাইব্রিড মোডটাই তো একই। আমরাও চেষ্টা সেখানে ওটাকে আমাদের দুটো মোডকেই আমাদেরকে তোরে সম্ভব নিয়ে চলতে। তাহলে দিদি, আমরা যে এই পডকাস্টটার মধ্যে দিয়ে এই যে আউটরিচ প্রোগ্রামটার ব্যাপারে আজকে জানলাম, আমি আবারও দর্শকদের হয়েই এই প্রশ্নটা তোমাকে করছি। সেটা হচ্ছে, দেখো, একটা আউটরিচ প্রোগ্রাম থেকে তো দর্শক হিসেবে আমাদেরও কিছু একটা শেখার জায়গা থেকে, তো এই দর্শক হিসেবে কি শেখা যাবে আউটরিচ প্রোগ্রামটার সাথে যদি আমরা জুড়ে যাই কোনো রকম ভাবে, তাহলে আমরা কিছু নিশ্চয়ই আমাদের শেখার জায়গা থাকবে। শেখার জায়গাগুলো যদি তুমি একটুখানি পয়েন্ট করে বলো, তাহলে প্রিসাইজ হয়, সুবিধা হবে বুঝতে আমাদের। হ্যাঁ, তো প্রথম তোমার এই প্রশ্নের উত্তরে প্রথম যেটা বলবো যে আউটরিচ প্রোগ্রাম নিয়ে চলতে চলতে বা আউটরিচ প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকতে থাকতে প্রথম আমরা যেটা শিখেছি বা আমাদের লার্নিং পয়েন্ট বলতে পারো যে প্রশ্ন তোলা, কি করে প্রশ্ন তুলতে হয়, তো সেটা আমরা শিখেছি। সেকেন্ডলি আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে যে এই যে সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখার যে এত নলেজ, এই নলেজগুলোকে কাজে লাগিয়ে কিভাবে একটা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের চর্চা মানুষের মধ্যে তৈরি করা যায়। কারণ সাধারণ মানুষ মানে কিন্তু কখনোই এই যে চর্চা তৈরি করা যায় বলছি বা কিভাবে প্র্যাকটিসটায় আনা যায়, তার মানে কিন্তু এর আমরা এই ক্যাটেগরির বাইরে এরকমটা না। আমরাও যারা এক্সিকিউটিভ, যারা লাইফ মেম্বার, তারাও এই ক্যাটেগরিতেই পড়ি। আমরাও তো সাধারণ মানুষেরই একজন। আমরা নিজেরাও শিখছি বারবার। যখনই একটা কন্টেন্ট নিয়ে কাজ হচ্ছে, সেটা লেখা হতে পারে বা ভিডিওর জন্য হতে পারে, সেটা কিন্তু আমাদের সিস্টেমটাই এমন যে সেটা নিয়ে আলাপ আলোচনা কিন্তু সবার মধ্যেই হয়। সবাই কম বেশি সেটা নিয়ে আমরা অ্যাওয়ার থাকি যে আমাদের এরকম একটা কন্টেন্ট এসেছে, এরকম একটা লেখা এসেছে, রাইট আপ এসেছে। তো নিজেদের ভেতরে একটা চর্চা চলে, আমরা সকলেই কিন্তু সেটাতে বলতে পারো সেই চর্চাটার ভেতর থেকে কিছু কিছু করে গেইন করছি। একই সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে যে কিভাবে এই যে আমরা এত নলেজ নিয়ে নাড়াচাড়া করছি, জানছি, এবং একটা স্পেসিফিক ডিরেকশনে যখন জানছি, সেখান থেকে কি হচ্ছে যে কিভাবে যুক্তি দিয়ে, সত্য আমরা তো অনেকেই জানি, কিন্তু সেই জানা সত্যকে যুক্তি দিয়ে কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। তো সেই একদমই বা কিভাবে, কারণ কথা বলাও তো একটা আর্ট, এটা জানো তুমি, সবাই পারে না। আবার কেউ কেউ অসম্ভব সুন্দর করে কথা বলে, সুন্দর করে গুছিয়ে লেখে। এবং এই যে ফর্মের অর্থে, যেটা আগেও একটা ইয়েতে বলছিলাম যে সোশ্যাল মিডিয়ার এতগুলো প্ল্যাটফর্ম, কিন্তু প্রত্যেকটার ধরন আলাদা। কারণ প্রত্যেকটার ওই যখন কন্টেন্ট আমরা ফ্রেম করছি, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা। সেগুলোও কিন্তু শিখতে হচ্ছে যে কোন প্ল্যাটফর্মের জন্য আমি কেমনভাবে লিখবো, খুব ক্রিস্পি ওয়েতে, খুব মানে লুসিড ওয়েতে মানুষের কাছে সত্যটাকে নিয়ে যাব। কোনো মন গড়া কথা নাই, শুধু আমি ভাবছি এটা অযৌক্তিক, আমি ভাবছি এটা ভ্রান্ত, বা তুমি ভাবছো এটা ভ্রান্ত, এরকমটা নয়।
তার সাবস্ট্যান্টিভ যদি বা সাবস্ট্যান্সিয়েট করে এরকম কোনো লজিক্যাল বেস যখন আমরা ওই স্টাডি করতে গিয়ে পাচ্ছি, সেটা কিন্তু আমরা ওই আমাদের লেখাগুলোর সঙ্গে লিঙ্ক হিসেবে, রেফারেন্স হিসেবে, তথ্যসূত্র হিসেবে সেটাকে অ্যাটাচ করছি, সেগুলো পড়ছি আমরা নিজেরা যতটুকু সম্ভব। এখন ডেফিনেটলি তুমি এটা তো জানো যে একটা আর্টিকেল লাইক লেখা যেমন হবে, ফেসবুকের জন্য তো আবার আমি সেরকম আর্টিকেল লাইক করে তো লেখা দিলে মানুষের কাছে পৌঁছবে না। সাধারণ মানুষ ইনস্ট্যান্ট একটা সার্চে, একটা গ্লান্সে, অ্যাট এ গ্লান্স সে যতটুকু দেখে নিতে পারবে, বা একটা অল্প মিনিটের ভিডিও হলে সে যত মানে তার কাছে যত আকর্ষণীয় এবং সে অ্যাটেনশন দিয়ে জিনিসটাকে নেবে, সেই ওয়েতে যতটা পৌঁছানো যায়। কিন্তু তার মধ্যে ওই বেসটা যাতে নড়বড়ে না হয়, বা খুব আমার খুশি তোমার খুশি, আপন আঙুলের মাধুরী মিশায় লেখার মতো বিষয়টা নয়। একটু চেষ্টা করছি যাতে নলেজের বেস একটা থাকে, সেটা সোশ্যাল সায়েন্স খুব স্ট্রাকচারটা দরকার। তো এইটা কিন্তু একটা শেখার ব্যাপার এবং এটা একটা প্র্যাকটিসের মধ্যে আমাদের রয়েছে। আর এর সঙ্গে যেটা হচ্ছে যে ওই যে খুব বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর যে প্রচেষ্টা, সেটাও এর মধ্যে। আরেকটা জিনিস যেটা কাজ, সেটা হচ্ছে যে এই যে কাজটা আমরা করছি, প্রশ্ন তোলা, বারবারই তো বলছি প্রশ্ন তোলা। প্রশ্ন তোলার ক্ষেত্রে তুমি দেখবে যে অন্যের কাজের ক্ষেত্রে প্রশ্ন তোলা খুব সহজ, তোমার এই জায়গাটা ভুল হচ্ছে, তোমার এই জায়গাটা ঠিক করো। কিন্তু যখন লেখাগুলো ডেভেলপ করছি, ভিডিওর কন্টেন্টটা বারবার করে পড়ছি, বা সেগুলো যে বলছিলাম প্রসেস, সেগুলো রিভিউতে যাচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু খুব, সেগুলো হয়তো ক্যামেরার সামনে আসে না, বা সেগুলো সোশ্যাল মিডিয়ায় আমাদের আসে না ডেফিনেটলি, যে সেগুলো নিয়ে ইনহাউস একটা আলোচনা চর্চা তো হচ্ছে। করতে করতে যেটা হয়, নিজের মুখোমুখি দাঁড়ালো। আমি যদি ভেতর থেকে জিনিসটাকে বিশ্বাস না করি, আমি কিন্তু সেভাবে মানে যুক্তিটাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে দেখবে অনেক জায়গায় ঘাটতি থেকে যায়। তা আমরা কিন্তু এটাও শিখছি সবাই মিলে। এখানে কিন্তু আমাদের মানে তুমি হায়ার আমি ইনফিরিয়ার এরকম ব্যাপার কিছু নেই, আমরা সবাই একসঙ্গে শিখছি। আরেকটা বিষয় যেটা, যে এই লেখার অভ্যেস তৈরি হওয়া। এখন ডেফিনেটলি লেখার অভ্যেস তৈরি হওয়ার ক্ষেত্রে আজকে আর্টিকেলের লেখা সবাই হয়তো আর্টিকেলের মতো করে লিখতে পারবে না, কারণ তার আবার নিজস্ব একটা ফরম্যাট রয়েছে এবং খুব ভাস্ট মানে রিভিশনের দরকার করে, অনেক বেশি স্টাডি করার দরকার করে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন ফেসবুকের জন্য একটা লেখা দিচ্ছি, তুলনামূলকভাবে তো ছোট, খুব কম ওয়ার্ডের মধ্যে, বা ভিডিও কন্টেন্টের জন্য একটা ক্রিস্পি ওয়েতে খুব সহজ করে 2-4টে কথা বলার একটা ফরম্যাট, সেটার জন্য বলতে পারো সেই জায়গাটা আমরা উৎসাহিত করি যে ঠিক আছে, আর্টিকেলে লেখা যারা দিতে পারছেন বা পারবেন ডেফিনেটলি দেবেন। তার পাশাপাশি সহজ ওয়েতে নিজের ভাবনাটাকে প্রকাশ করা, অ্যাক্টিভিজমের এই যে কাজকর্ম, সেটার সঙ্গে একটা সাযুজ্য রেখে তো এই লেখার অভ্যেস তৈরি করা, যেটা আমাদের এক্সিকিউটিভদের মধ্যে আমরা খুব চেষ্টা করছি, লাইফ মেম্বারদেরও উৎসাহিত করি। মানে এই ওকে দিয়েই আমি নিজের মুখোমুখিটা হতে একদম একদম একদম, কারণ তার সঙ্গে তো আলোচনাটাও তোমার সম্পৃক্ত থাকছে। আমাদের এই পুরো এগুলো নিয়ে রীতিমতো ছোট ছোট মিটিং হয়, তখন কিন্তু ওই ইন হাউস 5-6জন মিলে এক একটা করে মিটিং হচ্ছে, তখন সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি যে না, এই যুক্তিটা না, তুমি যেটা বলছো আমার মনে হয় এখানে আরেকটু এটা অ্যাড করো, বা তুমি যেটা বলছো এটা এক্সক্লুড করো, তুমি যেটা বলছো তোমার লেখার মূল টাইটেলের সঙ্গে বা মূল যেটা তুমি বলতে চাইছো সেই যুক্তির সঙ্গে সাযুজ্য হচ্ছে না। এই যে পারস্পরিক আদান প্রদান আলোচনাটা, সেটার মধ্যে দিয়ে কিন্তু ওই নিজের মুখোমুখি দাঁড়ানোর জায়গাটা খুব তৈরি হচ্ছে। এবং যেটা একটু আগেও বলছিলাম, যে আমি যদি নিজে বিশ্বাস না করি, আমি সেভাবে লেখা তৈরি করতেই পারবো না, কোনো একটা জায়গায় ঘাটতি থেকে যাবে। আমার এটা ব্যক্তিগতভাবে ভীষণই মনে হয়, আমি বিশ্বাস না করলে সে জিনিস স্বতঃস্ফূর্ততা থাকে না সেই জিনিসের মধ্যে, জলতা আর্টিফিশিয়াল ব্যাপারটা থাকবে। যতটা চেষ্টা করি আমরা এগুলোকে ফোকাস করতে। এবং আক্ষরিক অর্থে সেই ঋত্বিক ঘটকের খুব নামি দামি একটি কথা, ভাবা প্র্যাকটিস করো। তা আমরাও সেই ভাবা প্র্যাকটিসই করছি, খুব চেষ্টা করছি। এখনো যে খুব সুন্দরভাবে অনেক কিছু আমরা করে ফেলতে পেরেছি তা নয়, ঘাটতি প্রচুর, কিন্তু পুরোটা সব থেকে অথেন্টিক ব্যাপার যে ঘাটতিগুলো থেকে যাবেনি, কিন্তু ভাবনাটা চলতে হয়, ভাবনাটা। আমরা খুবই আশাবাদী যে আমাদের টিম অ্যাক্টিভিজম এবং আমাদের এই যেহেতু আউটরিচের সঙ্গে সোশ্যাল মিডিয়া ভীষণ সম্পৃক্ত, খুবই আশাবাদী যে আমাদের সোশ্যাল মিডিয়ার যে মানে মানুষের কাছে যে ভালোবাসা, যে স্বতঃস্ফূর্ততা আমরা পেয়েছি, এবং বিভিন্ন কন্টেন্টে, সেটা ফেসবুকে হোক বা ইউটিউবে হোক, অনেক সময় মানুষ এসে কমেন্ট করে গেছেন, লাইক করেছেন, টু রেলেভেন্ট,
প্রাসঙ্গিক। এই যে কমেন্টগুলো মানুষের কাছ থেকে পাই বা চেনা পরিচিত জনের মধ্যেও, এখন তো জানো সবাই আমরা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস শেয়ার করি বা কাউকে হয়তো পাঠালাম, কিন্তু স্ট্যাটাস শেয়ার করলে কেউ হয়তো দেখে নিজে থেকে উপযাচক হয়ে বললেন, তোমাদের এই কন্টেন্টটা দেখলাম, বেশ লাগলো। তখন ভালো লাগে সেগুলো এসে অন্য যারা সঙ্গী সাথী থাকে সবার সঙ্গে শেয়ার করে নেওয়া। আর অন্যদিকে আউটরিচের আরেকটা সার্থকতার জায়গা হচ্ছে যে বা আমাদের এই পডকাস্টেও আগামীতে এখন যেটা আমরা শুরু করেছি, আগামীতে দেখবে যে রিসার্চ এবং আউটরিচ কিন্তু পাশাপাশি একদম চলার মতো একটি বিষয়। রিসার্চ এবং আউটরিচ যে খুব আলাদা তা কিন্তু না, আঙ্গিকটা আলাদা, ভিন্ন আঙ্গিকে এক অভিন্ন মাত্রা বলতে পারো, যেটা দৈনন্দিনতার পরিসরে এভরিডে লাইফের ডিফারেন্ট প্রবলেম নিয়ে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রিসার্চ এবং আউটরিচ এগিয়ে চলেছে। তো আমরা আজকে এই পডকাস্টের এই ছোট্ট প্রচেষ্টার মধ্যে দিয়ে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করলাম বটে। দিদি যে কথাটা বলে শেষ করলেন, সেই বিখ্যাত উক্তি অমরত্ব লাভ করে গেছে ঋত্বিক ঘটকের, ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। দেখুন, ভাবনা প্র্যাকটিস করার মধ্যে না অনেক সময় আমাদের হয়তো আগে থেকে আমরা ভাবি এই কথাটার মধ্যে একটা গুরুগম্ভীর ব্যাপার আছে, একটু কঠিন, কষ্টদায়ক। কিন্তু আমি নিজের একটা অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আন্তরিকভাবে বলতে পারি, ভাবনা প্র্যাকটিস করার মধ্যে একটা নিজস্ব আনন্দ আছে, একটা নিজস্ব পরিপূর্ণতা আছে। এইটাই অ্যাক্টিভিজমের, এটা আমাদের এই সংস্থার, এটা একটা ইনস্টিটিউশনাল মতো হওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমাদের একটা আন্দোলন, যে আমরা ভাবনাটা প্র্যাকটিস করানোটাকে কিভাবে আমরা এই দিকে মানুষকে আরো নিয়ে যেতে পারি। আমরা কিন্তু জোর করে ভাবাচ্ছি, সেটা সম্ভবও নয়। জোর করে ভাবনা হয়তো প্র্যাকটিস করানো সম্ভব নয়, কিন্তু আমরা ভাবনা প্র্যাকটিসটাকে একটা চর্চার মধ্যে কি করে মানুষের কাছে আরো বড় করে নিয়ে যেতে পারি, এইটাই হয়ে উঠেছে আমাদের একমাত্র উদ্দেশ্য। এবং সেইখানেই আমরা সবাই সেইভাবেই তার সেই উদ্দেশ্যের নিহিতেই আমরা পরিশ্রম করে চলেছি। আপনাদের আশা করি এই পডকাস্টের আজকে পডকাস্টটা আপনাদের ভালো লাগলো। ভালো না লাগলেও আপনারা অবশ্যই দেখবেন, আলোচনা করবেন, ভাববেন, ভুল ত্রুটিগুলোও ধরে তুলবেন, আবার নিজেদের মধ্যেও চর্চা করবেন ভাবনা নিয়ে। এই পডকাস্টটা আমাদের প্রথম একটা প্রচেষ্টা হলো। এর পরেও আজকে দিদি যে একটা কেস স্টাডি তুলে বোঝানোর চেষ্টা করছিলেন, এই কেস স্টাডিগুলোর ভিত্তিতে আমরা এর পরেও একটা সিরিজ অফ পডকাস্ট বানানোর সব রকমভাবে চেষ্টা করব, যাতে আপনাদের কাছে আরো ভালো করে পৌঁছতে পারি। আর অ্যাক্টিভিজম ফাউন্ডেশন ফর সোশ্যাল রিসার্চ অ্যান্ড অ্যাকশনের সাথে যদি আপনারা জুড়তে চান, তাহলে আমাদের যে ওয়েবসাইট www.activismfoundation.in, আমাদের ইউটিউব চ্যানেল যেটা অ্যাক্টিভিজম কলকাতা ইউটিউব চ্যানেলটা আছে, এবং আমাদের ফেসবুক পেজ অ্যাক্টিভিজমে আপনারা অবশ্যই জুড়বেন। আমাদের আগের যে কাজগুলো, ফাউন্ডেশন ডে লেকচার যেগুলো হয়েছে, কেস স্টাডিগুলোর ব্যাপারে ডিটেল সব কিছুই আপনারা একটু দেখতে পারেন। দেখে যদি মনে হয় যে ভালো লাগছে, তাহলে তো খুবই ভালো হয়। তাহলে আপনারাও আমাদের সাথে জুড়লেন, আমাদের এই ভাবনা এবং ভাবনাকে প্রশ্রয় দেওয়ার এই যে আমাদের যে পরিসর, এটা আরো বাড়তে পারবে। অনেক ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি। নমস্কার।